হ্যালো বন্ধুরা, রসোই টক ঝাল মিষ্টিতে তোমাদের স্বাগত জানাই সবাইকে। এখন তো বিয়ের মরশুম চলছে, সবার একটা দুটো করে অন্তত বিয়ের বাড়ির নেমন্তন্ন তো পড়ছেই। তা বিয়ের বাড়ির নেমন্তন্ন খেয়েও বাড়িতে একটুখানি ভালো মন্দ রান্না না হলে কি আর বাড়ির লোক মানবে না আমাদের মুখের স্বাদটা মানবে? তাই আজকে আমি সেই রকমই মন মাতানো একটা ভাতের পাতের রেসিপি নিয়ে এসেছি। নামটা তোমরা দেখেই ফেলেছো, কিসের রেসিপি? একটা মাছের রেসিপি, আড় মাছ। আড় মাছের একটা মন মাতানো রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আড় মাছের এই রেসিপিটা করার জন্য অবশ্যই আমাদের লাগবে আড় মাছ। আড় মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু সর্ষের তেল আর একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি। আমি উল্লেখ করে ময়দা বললাম, কেননা এতে কিন্তু ময়দা বা আটাটাই মাখাবে, কর্নফ্লাওয়ার কিন্তু মাখাবে না। আমি এতে তেল, নুন, ময়দা আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি 2.5 চামচ মতো তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল দিয়ে সেটা গরম হওয়ার পর 2 পিস মাছ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি এবং সেগুলো ভাজাও হয়ে গেছে। এই মাছ পিস দুটো আমি তুলে নিই, ভাজা হয়ে গেছে যে দুটো দিয়ে, আর যে কটা পিস আমি করব সে কটা আমি ভাজতে বসিয়ে দিই। এই মাছটা করার জন্য প্রিকশন অবশ্যই যেটা বললাম, তেল আর ময়দাটা মাখাতে হবে, কেননা প্রচণ্ড তৈলাক্ত মাছ এটা কিন্তু খুব ফাটে, যেরকম ট্যাংরা মাছ ফাটে, সেই কারণে কিন্তু এই প্রিকশনটা নিতে হবে। তেল আর ময়দাটা মাখাতে হবে আর হালকা ঢাকা দিয়ে এটা ভাজতে হবে। মাছটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কীরকম ফুলে উঠলো। এই ময়দা বা সর্ষের তেলটা যদি আমি মাখিয়ে না দিতাম তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ফাটতো, কেননা এর চামড়াগুলো প্রচণ্ড তৈলাক্ত হয়, মাছটা ইটসেলফ তৈলাক্ত আর খুব মোটা চামড়া হয়। এই কারণেই কিন্তু এই মাছগুলো খুব ছেটে বা ফাটে। এইরকম হালকা ঢাকা দিয়ে আর ওগুলো মাখিয়ে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম, মিডিয়াম আছে অবশ্যই। এবার মাছ করতে আমার যেটা লাগবে সেগুলো আমি নিয়ে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সঙ্গে 2 ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের বাড়িতে একটা বড় সাইজের যদি পেঁয়াজ থাকে, বেশ বড় সাইজের যে পেঁয়াজগুলো হয় সেরকম থাকলে একটা পেঁয়াজেই হয়ে যাবে। আর নিয়েছি 7-8 কোয়া রসুন, আর এখানে আমাদের বাড়িতে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আলু। এখানে আমি 4খানা আলু আধখানা করে কেটে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা সেগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে লঙ্কাটা দিয়েছি, লঙ্কাটা অবশ্যই আমাদের যেরকম বললাম আমাদের বাড়িতে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কা কম বেশি করবে, এবং ইচ্ছা হলে লঙ্কাটা কিন্তু পেস্ট না করে এখানে তোমরা চিড়েও মাছের ঝোলে দিয়ে দিতে পারো। মাছগুলো ওইদিকে ভাজা হয়ে গেছে, আমি এসে মাছগুলো সব তুলে নিলাম। এবার দেখো এখানে মাছ ভাজার পর এখানে প্রায় 1.5 থেকে 1.25 চামচ মতো তেল পড়ে আছে। যেহেতু এই মাছ খুবই তৈলাক্ত মাছ, তাই খুব একটা বেশি পরিমাণ তেল কিন্তু এই মাছের জন্য লাগে না। এই অল্প তেলে কিন্তু মাছটা খুব ভালো রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি কোনো রকম ফোড়ন দিচ্ছি না, কোনো কিছু না, আমি ডাইরেক্ট পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পুরো পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এটা যখন নাড়াচাড়া আমি করব তখন কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। মিডিয়াম ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কষা হবে। তোমরা আশা করি একটা জিনিস খেয়াল করেছো যে এতে কিন্তু আমি আদা দিইনি। এই মাছের যে পেস্টটা বানিয়েছি মশলাটা, তার মধ্যে আদা দিইনি, জিরে দিইনি। এইটা হালকা করে এরকম শুধু পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে এত অপূর্ব খেতে হয় যে আর কোনো মশলা দরকারই পড়ে না। সেই কারণেই আমি দিইনি, কেন মাছটার নিজস্ব একটা সুন্দর মিষ্টি টেস্ট আছে। বেশি মশলা দিয়ে সেই টেস্টটাকে আমি নষ্ট করতে চাইনি। এইটা নাড়াচাড়া করছি। আর একটা জিনিসও আশা করি তোমরা খেয়াল করেছো, সেটা হচ্ছে মাছের ঝোলে যে আলুগুলো আমি দেবো বলে ঠিক করেছি বা কেটে রেখেছি, সেই আলুগুলো কিন্তু আমি এখনও ভাজিনি।
এই পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা একটু নাড়াচাড়া করে আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে দেখবে কালারটাও খুব সুন্দর এসে যাবে এবং একটা তেল ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটাও সুন্দর এসছে, একটা সুন্দর পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এইবার কি করব, যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাটা আলুগুলো এর ওপর বিছিয়ে দেব। আলু ভাজা হলো না, কিন্তু এই যে এবার পেঁয়াজ রসুন আর লঙ্কার সঙ্গে ভাজা ভাজা হবে, তাতে আলুর ভিতরেও খুব সুন্দরভাবে এর রসটা ঢুকে যাবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে। তার আগে আমি একটুখানি এবার ওটাকে আরও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করার আগে। এটা ঢাকাটা এবার 2 মিনিট পর তুলে নিলাম। দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েছে আর আলুগুলোর মধ্যে বা কালারটাও দেখো, আলুগুলোর যে পিঠটা কড়াইয়ের মধ্যে ছিল সেই দিকটায় কিন্তু কালারটা ধরে গেছে। এবার এর মধ্যে আমি যে যে উপকরণগুলো দেব সেগুলো দিয়ে দিই, নাহলে মশলাটা এবার পুড়ে যাবে। এবার প্রথমে একটুখানি জল আমি দিয়ে দিলাম, কেন যাতে মশলাটা না পুড়ে যায় সেই কারণে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা কিন্তু মিক্সির জার ধোয়া জলের আমি যেটুকু রেখেছিলাম, আমি ওখানে হাফ জার মানে ছোটো মিক্সির জারের হাফ জার আমি জল রেখেছিলাম, সেই জলটার থেকে 1 চামচ মতো জল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো নুন দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিও, যে যেরকম নুন খাও। ওটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা বলতে পেঁয়াজ রসুন লঙ্কা আর এদিকে হচ্ছে নুন হলুদ, এটাই হচ্ছে মেন মশলা পড়বে। আর একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে টমেটোও কিন্তু আমি পেস্ট করিনি। এই হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এতে টমেটোটা আমি কিন্তু পেস্ট করিনি, মিহি করে কাটবো না, একদম রাফলি চপ করে নেব। নিয়ে 2খানা টমেটো, ছোট সাইজের 2খানা টমেটো, বড়ও না, বড় যদি হয় তাহলে একটা দেবে আর মিডিয়াম হলে 1.5খানা দেবে। আর এটা আমার যেহেতু ছোট 2খানা টমেটো, দুটো ছোট সাইজের টমেটো আমি 2খানা দিয়ে দিয়েছি। দিয়ে এই নুন হলুদ আর টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি কি করব, যে মিক্সির জারে যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা এতে আমি দিয়ে দেব, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে একটু ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মশলাটা আলু টমেটো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসটা এখন হাই ফ্লেমে রেখে আমি এটা কিন্তু মেশাচ্ছি। এইগুলো কিন্তু একটুখানি নজর রাখবে, তোমরা খেয়াল রাখবে। আমি ওই জন্যই বারবার বলে দিই, কখন আমি হাই ফ্লেমে রাখি, কখন আমি লোতে রাখি, কখন মিডিয়ামে রাখি, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক আসে। ফ্লেম কমানো বাড়ানোর ওপরও কিন্তু রান্না নির্ভর করে, রান্নার টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে। এবার ফ্লেমটা হাইয়ে করে আমি পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটা কষেও এসছে। এবার আমি এটাকে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখবো এবং ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। লোতে করে মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ টমেটোগুলো একদম পুরো নরম হয়ে কোথায় গলে চলে গেছে আর মশলার ওপর একদম কালারটাও সুন্দর এসছে আর তেলও ভেসে উঠেছে। টমেটোর নিজস্ব যে জলটা সেটা বেরিয়েছে, আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো রান্না আমার 50% কেন, এখানে 70% রান্না আমার কমপ্লিট। এবার একটুখানি আমি নুন ঝালটা টেস্ট করে নিলাম ঠিকঠাক আছে কিনা, না হলে এই পর্যায়ে নুন ঝাল যেটা লাগবে সেটা আমি দিয়ে দেব। তা দেখলাম সব ঠিক আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি 4খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, যার যেরকম দরকার সে সেরকম মেখে খাবে, ঝালটাও বেরোবে না, কিন্তু কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ ঝোলটার মধ্যে আসবে। আর এবার তোমরা জানোই আমি সবসময় রান্নাতে গরম জল দিই, এখনও গরম জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঝোল আমি রাখবো ঠিক ততটা পরিমাণ জল আমি এতে
দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ঝোল হলেও ভাল লাগে না, আবার একদম খুব গামাখা একদম শুকনো শুকনোও ভাল লাগবে না, একদম একটু গামাখা গামাখা হালকা ঝোল থাকবে, তাহলেই কিন্তু ভাল লাগে। আমি সেটা পছন্দ করি, আমার বাড়ির লোক সেটা পছন্দ করে। তোমরা যদি একদম ড্রাই পছন্দ করো করতে পারো। আর আমি একটুখানি এখানে 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুধুমাত্র কালারটা একটু রিচ করার জন্য। কালার এমনিই সুন্দর আসবে, ওইটুকু দেওয়ার জন্য এমন কিছু না, কিন্তু কালারটা কিন্তু এতে আরও রিচ হবে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ওতে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছ কিন্তু প্রচণ্ড নরম মাছ, ওই জন্য খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশি মাছ কিন্তু চাপা যাবে না, মানে খুন্তি দিয়ে চেপে চেপে রাখা যাবে না, ঝোলের মধ্যে ডোবানো যাবে না, হালকা হাতে করতে হবে। কেননা এই মাছের কিন্তু মেনলি হচ্ছে একটাই শিরদাঁড়ার কাটা, আর পিঠের দিকে যে ফিনটা থাকে বা ডানাটা থাকে তার লাগোয়া যে কাটাগুলো পেটির গায়ের কাছ থেকে থাকে বা পেটের দিকে থাকে সেইগুলো। তাছাড়া কিন্তু এই মাছের কোনো কাটা থাকে না, সেই জন্য এই মাছ কিন্তু প্রচণ্ড নরম মাছ। তা ওই জন্য মাছটা কিন্তু খুব কেয়ারফুলি নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এবার মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এখানে আরও মিনিট 5 ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুললাম। খুলে এবার আমি প্রথমেই দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। ঝোল আমি যেরকম রাখতে চাই ফুটে ওঠার পর একদম কিন্তু ঝোল সেই পরিমাণ আছে। আর এখন আমি ঢাকা দিয়েছিলাম যে আমি কিন্তু গ্যাসটা আর কমাইনি, আমি হাই ফ্লেমে রেখেই মিনিট 5 ফুটিয়েছি, তাতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও যে পরিমাণ থাকবে সেটাই আছে। এবার শীতের দিনের অবশ্যই একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা। ধনেপাতা না দিলে আমার ঠিক পোষায় না, আমার খুব পছন্দের একটা ইনগ্রিডিয়েন্টস ধনেপাতা, আর শীতের দিনে তো অবশ্যই দিতে হবে সেটা। 1 মুঠো ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না তারা ধনেপাতা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া, কেননা বারবার বলছি মাছ কিন্তু খুব নরম মাছ, তাই বেশি চাপাচাপি করলে মাছ কিন্তু ভেঙে যাবে। তাই হালকা হাতে একটুখানি মাছগুলোকে এপিট ওপিট করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মিনিট 1.5-2 জন্য এটা আবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। মিনিট 1.5-2 ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ড বাই রাখলাম, রেখে মাছটা আমি সার্ভ করে দিলাম। মাছের ঝোলটা যে একদম পাতলা হয়নি বা একদম শুকনো বা গা মাখা একদম যে হয়নি সেটা বোঝা যাচ্ছে। দেখো অল্প একটু ঝোলও আছে, আবার মাছের গায়ে মশলাটাও লেগে আছে। ঠিক এই রকম ঝোল বা গ্রেভিটাই আমি চেয়েছিলাম, যেটা কিন্তু আমি করেছি। এইটাই কিন্তু টেস্টটা ভাল লাগে, এই রকমভাবেই করবে আশা করি তোমরা। তাহলে মাছ তো হয়ে গেল, সার্ভ করে দিলাম। এই মাছ দিয়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, খুব কম তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায় এবং খেতে এত অপূর্ব হয়। যেমন দেখতে লোভনীয় হয়েছে সেরকম খেতেও লোভনীয় এবং খুবই সুস্বাদু একটা মাছ এটা, ওই জন্য খুবই সুস্বাদু একটা রান্না বলবো আমি এটাকে হয়েছে। সেটা দিয়ে তো তোমরা ট্রাই করে তোমরা বুঝতে পারবে যে কীরকম এটা খেতে হয় বা মাছটা কীরকম খেতে, যারা আর মাছ খেয়েছো তারা জানো। তাহলে অবশ্যই আশা করব এটা ট্রাই করবে এইভাবে রেসিপিটা আমি যেভাবে দেখালাম, আর করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কীরকম লাগলো। তাহলে এই যে মাছটা রান্না হলো সেটা কেমন লাগলো সেটা তো জানাচ্ছ কমেন্টসে, তার অপেক্ষায় আমি থাকলাম। সেই সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো নতুন বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি কিছু আপলোড করলেই। আর আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। বাই বন্ধুরা।